আসসালামু হ্যালো। আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে বাংলাদেশের ডিজিটাল ট্রেডের নিয়ে যারা খুব ভাবছেন, কাজ করছেন, তাদের মধ্যে পায়োনিয়ার একজনকে আমাদের স্টুডিওতে আজকে এনেছি আমরা। আপনারা যারা আমাদের এই সেশন দেখছেন বা সামনে দেখবেন বা জয়েন করবেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আশা করি আজকের এই সেশন থেকে আপনারা নতুন কিছু উপলব্ধি করতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন এবং সামনের দিনগুলোতে ট্রেড ডিজিটাইজেশন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, যে কাজগুলো হবে সেগুলোর ব্যাপারে যিনি অনেক আগে থেকে চিন্তা করছেন, সেরকম একজন ব্যক্তিত্বকে আজকে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি। আমাদের সাথে আছেন মিস্টার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী। উনি চিফ ইনফরমেশন অফিসার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফ প্রাইম ব্যাংক লিমিটেড। সো আমি স্যারের কাছ থেকেই শুনবো ওনার বিস্তারিত। আমি নতুন কোনো আর বেশি কথা বাড়াতে চাই না। আমি শুরুতেই মূল আলোচনায় ফিরে যেতে চাই, চলে যেতে চাই। আমি জনাব সাজ্জাদ হায়দার চৌধুরী, আপনি আপনার পরিচয় এবং বর্তমানে কোথায় কাজ করছেন একটু যদি বলতেন। Assalamu alaikum. Thank you, Rafiq, for arranging such a wonderful platform for discussion. এবং আজকে যারা আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, শুনছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই ফর দেয়ার টাইম। যদিও অনেক রাত্র হয়ে গেছে, বাট অফকোর্স ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন দ্যাট উই অল শুড নো, যারা আমরা ট্রেড প্র্যাকটিশনার্স আছি। আহ, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করব আপনাকে আহ, আপনাদের তথ্যগুলো, আপনারা যেটা জানতে চান বা যা জানতে চান এখানে, সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার। আমি আশা করি আমাকে আপনারা ভালো করে শুনতে পাচ্ছেন, রফিক। জি জি, শোনা যাচ্ছে, ফাইন। Thank you. আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে 97-এ, ডিসেম্বর মাসের 1 তারিখে। অ্যাকচুয়ালি আমি ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করা, সো কখনো ভাবিনি যে ব্যাংকার হব। বাট যেটা আমি আহ, নিজের ক্যাপাবিলিটির সাথে আমি আমার লাক্ষ্যেও বিশ্বাস করি। সো আমার রিজিক হয়তো এভাবেই এই লাইনই ছিল। সো আমি আহ, একটা সুযোগও পেয়ে যাই ওই সময়ে। তো আমি ইস্টার্ন ব্যাংকে জয়েন করি 97-এ, 1 ডিসেম্বরে। ইম্পর্টেন্ট জিনিস হলো আমার লাইফে যে আমার শুরুটাই হয়েছে ট্রেড দিয়েই। আমি ইনিশিয়ালি কিছুদিন ব্রাঞ্চে ছিলাম, 2-2.5 বছর। ব্রাঞ্চে যখন কাজ করছিলাম তখন ব্রাঞ্চের যেই ডেস্কগুলো ট্রেড পার্টটা দেখতো, ওখানে এক্সপোর্টে একটা ভ্যাকেন্সি ছিল। তো আমি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করার পরপরই অ্যাকচুয়ালি ম্যানেজার ডিসাইড করলো যে ওকে আমরা পার্মানেন্টলি ট্রেডেই বিল করব। বাট এর আগে বছরখানেক আমি ক্রেডিটে কাজ করার সুযোগ পাই। তো আমার এই ব্লেন্ডটা ভালো ছিল, ক্রেডিট সাইডটা নলেজ ছিল, প্লাস আমি যখন ট্রেডে আসি আমাকে একসাথে হঠাৎ করে অনেক হিউজ ভলিউম অফ ট্রেড ট্রানজাকশন হ্যান্ডেল করতে হয়েছিল। যেটা হয় আর কি, আমি মনে করি ব্যাংকিং ইজ নট আ কোয়ান্টাম মেকানিক্স। সো শেখাটা খুব সহজ ছিল, লার্নার ছিলাম কুইক, যার ফলে আমার জন্য খুব ইজিলি, খুব দ্রুত আমি ওই ট্রেডের ট্রানজাকশন গুলো, রুলস গুলো অ্যাডপ্ট করতে শিখে যাই, যার ফলে আমাকে আহ, শুরু থেকে আমার স্ট্রেস ক্যাপাসিটিটা অনেক ভালো করে তৈরি করে দেয় আমার ব্যাংক। তো আর 2-2.5 বছর আমি চিটাগং এ ছিলাম, সেখান থেকে আমার ঢাকাতে ট্রান্সফার হলো। এবং এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখন যেভাবে চিন্তা করতে শিখছি, সেই চিন্তা শক্তিটা অ্যাকচুয়ালি আমাকে আমার লাইফের কিছু অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছিল। যেমন 2002 সালে আমি তখন ইস্টার্ন ব্যাংকে কাজ করি। 2002 সালে আমাদের হঠাৎ করে আমরা অ্যাবসলুটলি ম্যানুয়াল ব্যাংকিং থেকে আমরা আহ, আহ, একটা আহ, বিদেশি সলিউশনে ট্রান্সফরমেশনের একটা প্রজেক্টে আমাকে কোর টিমের সুযোগ দেওয়া হলো। সেখানে আবার ট্রেড এক্সপার্ট হিসেবে আমাকে ট্রেড পার্টটাকে দেয়া হলো, যে তুমি ট্রেড পার্টটা দেখবা। সো ওখানে আমার একটা ভালো নলেজ হয়েছিল যে একটা ফরেন সলিউশনে কিভাবে টোটাল ট্রেড ইকোসিস্টেমটাকে তৈরি করতে হয়। অ্যান্ড দ্যাট ওয়াজ দি পিলার ফর মাই সাকসেস সো ফার। আমি বলবো সেখানে আমার একটা বড় ধরনের আত্মবিশ্বাস জন্ম হয়েছে সেই প্রজেক্ট থেকে। বিকজ ইট ওয়াজ এ ভেরি ক্রিটিক্যাল ট্রান্সফরমেশন, অ্যাবসোলুটলি লেজার ব্যাংকিং থেকে অ্যাবসোলুটলি অনলাইন ব্যাংকিং। তো ওখানে আমাদেরকে অনেক প্রোডাক্ট তৈরি করতে হয়েছে, অনেক টেস্টিং করতে হয়েছে, অনেক নতুন 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 জিনিস শিখেছিলাম। তো ওগুলো থেকে আমার একটা আত্মবিশ্বাস হয় যে না, ঠিক আছে, ট্রেড প্ল্যাটফর্মকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেখান থেকে শুরু। আমি আহ, সেই ট্রান্সফরমেশনে
ট্রান্সফরমেশন করার পরে আরো একটা সুযোগ পাই 2010 সালে। সেখানে আমি আমার টোটাল এন্টার ট্রেডের সবকিছু ট্রান্সফরমেশনের প্রজেক্ট হেড হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয় বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সেখানে আমি এন্টার ট্রেডের সমস্ত ডাটা মাইগ্রেশন থেকে শুরু করে প্রোডাক্ট বিল্ড, টেস্টিং এন্ড এভরিথিং আই হ্যাড টু হ্যান্ডেল। সেটাও সাকসেস ছিল। সেখানে সেই ট্রান্সফরমেশনের পরে আমি যেটা দেখতে পাই যে আমাদের যে ফরেন সলিউশন গুলো আছে, সেই ফরেন সলিউশন গুলোর মধ্যে অ্যাকচুয়ালি অনেক বিষয় আছে যেগুলো আমাদের দেশের যে প্র্যাকটিস, বিশেষ করে আমাদের লোকাল বিলের যে প্র্যাকটিসটা, ডিসকাউন্টিং প্র্যাকটিস, এই প্র্যাকটিস গুলো ওখানে অনুপস্থিত। প্লাস আমরা বিশেষ করে আমাদের ব্যাক টু ব্যাক ফাইন্যান্সিং এর যে ডেটা ম্যানেজমেন্ট, এই ডেটা ম্যানেজমেন্টের এন্টায়ার টপিকটাই ওখানে অনুপস্থিত। তো আমি তখন ফিল করলাম যে এই জিনিসগুলোকে তৈরি করার জন্য উইল হ্যাভ টু ড্রাইভ। আই ট্রাইড উইথ দিস সলিউশন, আমরা যেটা ওখানে ওই সময় ইউবিএস নামে একটা সলিউশন ইউজ করতো ইস্টার্ন ব্যাংক, এখন ওরা করছে। ওই সলিউশনটাতে আমি চেষ্টা করেছি যে টোটাল ব্যাক টু ব্যাক এর পিকচারটাকে নিয়ে আসা, সো দ্যাট আমার ডেটা প্রেজেন্টেশনটা ওখান থেকে সরাসরি সিস্টেম থেকে সম্ভব হয়। বাট দেয়ার আর লিমিটেশনস, বিকজ আমরা এখানে অনেক এক্সেপশন করি। ওই এক্সেপশন গুলোর কারণে ডাটার ট্রু পিকচারটা পাওয়া যাচ্ছিল না। দেন আমি চিন্তা করলাম যে একটা একটা সাব সিস্টেম তৈরি করা যায় কিনা। দেন আই স্টার্টেড উইথ এ মডেল। আমি একটা একটা সিনপসিস লিখতাম, একটা বিআরডি বলে, একটা টোটাল বিজনেস কনসেপ্ট পেপার লিখলাম, 9-10 পেজের একটা কনসেপ্ট পেপার। আমার টোটাল আইডিয়াটা ছিল যে টোটাল ব্যাক টু ব্যাক ফাইন্যান্স কে অ্যাবসোলুটলি একটা সাব সিস্টেমে নিয়ে আসা, যেহেতু আমি কোর্স সলিউশন গুলো থেকে ডাটা পাচ্ছি না। তো তখন যেটা করলাম, আমি বাজারে একটা ভেন্ডর খোঁজা শুরু করলাম যাকে দিয়ে এটা তৈরি করা যায়। তো বিভিন্ন অনেক খোঁজাখুঁজির পরে একজনকে পাওয়া গেল, বাট তাদের একটা হার্ট আছে, লাইক ইআরপি সিস্টেম, যেটা জানেন আপনারা, এখন অনেক অনেক গার্মেন্টস ইআরপি ইউজ করে। এটা একটা ইআরপি ছিল, বাট আমি যে জিনিস চাচ্ছিলাম আসলে সেই জিনিসটা ছিল না। এটা পার্টলি ছিল, অ্যাবাউট 30% ছিল, বাকি 70% আমাকে ওটার উপর বিল করতে হয়েছে। সো আমরা ওটা বিল করেছি। বিল করে উই স্টার্টেড ইউজিং ইন ইস্টার্ন ব্যাংক। দেন আমি ঢাকা ব্যাংকে 2017 সালে যাওয়ার পরে ঢাকা ব্যাংকে আমি আরো বড় পরিসর এটা শুরু করলাম। তখন এন্টায়ার ইম্পোর্ট ট্রানজেকশন গুলোকে এখানে নিয়ে আসলাম, সো দ্যাট এমআইএস টু দি বিজনেস team, MIS to the CRM and the audit team is very visible. আমি ওটা তৈরি করতে পেরেছিলাম ওখানে। রিসেন্টলি আমি অলসো এটা নিয়ে কাজ করছি ইন প্রাইম ব্যাংক। এটা ডাটা, এটা আপনার অনেকে হয়তো নাম শুনে থাকতে পারেন, সলিউশনটা কান্ডারি, বাট আমি অ্যাকচুয়ালি এটার আলাদা একটা নাম দিয়েছিলাম 360 ডিগ্রি এক্সপোর্ট অ্যানালিটিক্স। এক্সপোর্ট অ্যানালিটিক্স বলার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল এক্সপোর্ট রিলেটেড এন্টার 360 ডিগ্রি ভিউটা পাওয়া যেত এই সলিউশনের মধ্যে। সো এটা স্টিল উই আর ডেভেলপিং। তো এইটা একটা ব্যাংকগুলোর জন্য একটা আহ, ভালো একটা সলিউশন হতে পারে ফর কমপ্লায়েন্স, ফর ডাটা ম্যানেজমেন্ট, বিকজ ডাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আই এম ইগার টু ডেভেলপ ফার্দার। এরপরে আমার যেটা হয়েছে, ওই কনফিডেন্সটা আমার যেটা হয়েছে যে টু বিল্ড নিউ থিংস। আমি 17-18 সালের দিকে আই ট্রাই টু বিল্ড এ সিস্টেম, যেখানে অ্যাকচুয়ালি আমি দেখেছি যে আপনারা জানেন যে আমাদের লোকাল বিল বা আমাদের ফরেন বিলে এত পেপার ম্যানেজমেন্ট করতে হয়। পেপার ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। প্লাস এট দ্য সেম টাইম আমাদের রেগুলেটর যেই লেভেলে চলে গেছে এখন আইটি ইনফ্রাস্ট্রাকচারে এবং সলিউশন প্রোভাইডিং এর দিক থেকে, আমাদের ব্যাংকগুলোকে সেখানে যাওয়া দরকার। এবং আমাদেরকে সেম পেস যদি মিলাতে হয়, তাহলে আমার আমার সিস্টেমকে সেন্ট্রাল ব্যাংকের সিস্টেমের সাথে যদি অটোমেটিক্যালি কানেক্ট করে দেওয়া যায়, যেটা অটোমেটিক্যালি ডাটা আপলোড করবে, সেই জায়গাগুলো নিয়ে চিন্তা শুরু করলাম। দেন আই design one solution which actually will replace the Swift, বিকজ আমি এখানে আননেসেসারিলি, আমার একটা জিনিস খেয়াল করেন, আমি দেশে বসে আমার একটা পার্টনার ব্যাংক মানে লোকাল একটা ব্যাংকে এলসি ইস্যু করছি, কিন্তু সেই এলসিটা প্রথমে যাচ্ছে নিউ ইয়র্ক বেলজিয়াম হয়ে, সুইফটের নেটওয়ার্ক করে নিউ ইয়র্ক হয়ে, তারপরে আসছে হচ্ছে গিয়ে আহ, আহ, আবার আবার বাংলাদেশে আসছে। তো ইট ইজ এ আননেসেসারি জার্নি। এটা একটা দিক। প্লাস হচ্ছে গিয়ে আমাদের ডেটা কিন্তু ইজ ইউনো শেয়ার্ড উইথ দিস প্ল্যাটফর্মস, আই মিন ফরেন প্ল্যাটফর্মস। এটা একটা দিক। তৃতীয় দিক যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এলসি অ্যাডভাইজিং থেকে শুরু করে অ্যাকসেপ্টেন্স এবং পেমেন্ট, এই টোটাল প্রসেসে দেখবেন আমাদের এক্সপোর্টাররা একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম তারা লস করে। আমি আমি একটা থিসিস করেছিলাম 2022 সালে, বেসড অন গ্রিন এলসি।
যেখানে আমি বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলে তাদের সাথে বসে বিভিন্ন প্রসেস নিয়ে আলাপ করে যেটা জানতে পেরেছি যে অ্যাবাউট উই উই আমরা অ্যাকচুয়ালি অ্যাবাউট 7 দিন থেকে 8 দিন সময় নষ্ট করি শুধুমাত্র এই ট্রানজিট, ডেটা ট্রানজিটে। যেমন যেমন মনে করেন অ্যাডভাইস করলাম, অ্যাডভাইসটা হয়তো 2 দিন যে পৌঁছালো বেনিফিশিয়ারি ব্যাংকের কাছে, বা ইভেন আমি যখন ডকুমেন্ট সাবমিট করলাম, ডকুমেন্টটা যদি হলিডের মধ্যে পড়ে যায় তাহলে তো 3-4 দিন সময় লস হলো। So, এই যে টাইম ল্যাপসেস গুলো, আমার একটা প্রয়াস ছিল যে এগুলোকে কিভাবে মিনিমাইজ করা যায়। একটা দিক যেমন আমি 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 পেপার ইউসেজটাকে কমাবো, একটা দিক যেমন আমি ইফিসিয়েন্সিটাকে বাড়াবো। যেমন আপনারা দেখে থাকবেন, আমরা যখন এলসি প্রসেসিং করি আমরা একই ডেটা নিয়ে আমরা মাল্টিপল টাইম কাজ করি, একই কাজ করি কিন্তু, সো উই অ্যাকচুয়ালি আর লুজিং টাইম, প্রসেসিং টাইমকে আমরা লুজ করছি। সো এই জায়গাগুলোকে আমি মিনিমাইজ করার জন্য চিন্তা করলাম, এবং আই প্রিপেয়ার্ড বিআরডি, যেখানে আমি চেষ্টা করেছি যে টু রিপ্লেস দি এক্সিস্টিং ইকোসিস্টেম, টু গিভ এন ইকোসিস্টেম যে ইকোসিস্টেমটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি will be available to the exporters, importers, and as well as to the banks, all the parties, and they can also communicate within this platform where you don't need to issue a letter or you don't need to issue a swift message to inform. So same platform you can instant message করতে পারবেন, আপনি instantly data transfer করতে পারবেন, এবং instantly you can advise, instantly you can submit the documents. So these are the things I have done so far. এর বাইরে আরো কিছু প্ল্যাটফর্ম করেছি যেখানে আমি চাচ্ছি যে ট্রেড টোটাল ট্রেড ইকোসিস্টেমটাকে একটা ডিজিটাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসা। আপনারা হয়তো শুনে থাকতে পারবেন, আমরা অলরেডি প্রাইম বাণিজ্য নিয়ে কাজ করছি, যেটা দ্যাট উইল বি এন ডিজিটাল প্ল্যাটফর্ম। এই ডিজিটাল প্ল্যাটফর্মটা উইল হেল্প ইমেন্সলি টু দি এক্সপোর্টার্স ইন ইম্পোর্টার্স, এটা আমার বিশ্বাস। আর এগুলো হচ্ছে আমার ফাইন। কন্ট্রিবিউশন টু দিস সোসাইটি। আর আমি যদি আমার নিজের কথা বলি, হ্যাঁ আমি এর বাইরেও অনেক কিছু করি। আহ, আমার আমার ব্যাংকের দায়িত্বের কারণে আমাকে আইটিটা দেখতে হয়, আমাকে প্রকিউরমেন্টের সবকিছু দেখতে হয়, কিছু অ্যাডমিনিস্ট্রেশনের কাজও আমাকে দেখতে হয় টু সাপোর্ট মাই সিইও। So these are the things I'm doing, and I'm with this industry for the last almost 28 years. ফাইন, ভেরি গুড। আমরা স্বল্প সময় অনেক কিছু জানলাম সাজ্জাদ ভাই। আমরা এখন একটু জানতে চাই, আমি যতটুকু জানি আপনি কিন্তু দুটো মাস্টার্স, আপনি ফিজিক্সে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং ইন্টারন্যাশনাল বিজনেসে মাস্টার্স করেছেন আবার সেম ইউনিভার্সিটি থেকে। তো এটা একটা গুড কম্বিনেশন হয়েছে, বিজ্ঞান এবং ব্যবসা বাণিজ্য দুটোর কম্বিনেশন, এবং এটাই কিন্তু আপনার কাজের মধ্যে আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। এবং এটা আমার আমার মনে হয় একটা সোনায় সোহাগা হয়েছে আর কি। আপনি সায়েন্স কনভার্টেড ইনটু কমার্স, এবং বোথ কম্বিনেশন আপনাকে কিন্তু ভালো একজন ব্যাংকার এবং ডিজিটাল ট্রেড এক্সপার্ট হিসেবে আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আপনার কাছ থেকে ইন্ডাস্ট্রি সুফল পাচ্ছে। আমি শুরুতেই আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, এখানে অনেক ব্যাংকার জয়েন করেছেন। ডিজিটাল ট্রেড বলি বা ট্রেড ডিজিটাইজেশন বলি, এইটা আসলে বেসিক জিনিসটা কি ব্যাংকাররা একটু জানতে চায়। মানে আসলে সামনের দিনগুলোতে এই যে একটা বাজওয়ার্ড, এই যে একটা শব্দ, এই যে একটা ফ্রেজ বারবার ইউজ হচ্ছে, ডিজিটাল ট্রেড ডিজিটাইজেশন, আসলে সামনের দিনগুলোতে এই বিষয়টা কিভাবে ব্যাংকে আসবে একটু যদি সংক্ষেপে বলতেন। আপনার কাছে জি, অনেকগুলো প্রশ্ন থ্যাংক ইউ। আছে, এক এক করে করবো আমরা। থ্যাংক ইউ, ভেরি রিলেভেন্ট। আপনারা জানেন যে প্রবাবলি বর্তমান বিশ্বের সবচাইতে প্রেশাস হচ্ছে ডেটা। সো ডেটা, ডিজিটাল ট্রেডটা অ্যাকচুয়ালি কি? ইটস এ বেসিক্যালি ফ্লো অফ ডেটা। আমরা কি করি, আমরা যখন ট্রেড একটা একটা এলসি ওপেন করি, আমি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যখন একটা এলসি ওপেন করি, বেসিক্যালি আমরা কি চাই, আমরা একটা একটা কমিটমেন্ট দেই অ্যাকচুয়ালি, এবং কিছু ডেটা ট্রান্সফার করি, বা কিছু ডেটা রিপ্রেজেন্টেশন দিই, এবং ডাটার কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী, সে ডাটার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে অ্যাকচুয়ালি একটা ডকুমেন্ট সাবমিশন হয়। বেসিক্যালি আসলে আমরা ডাটার আদান প্রদানই হয়, রাইট? ইনফরমেশনের আদান প্রদান হয়, এবং ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ ডেটা। সো আজকের ব্যাংকিং কনটেক্সটে যদি আমি বলি, digital trade is basically flow of relevant trade data that enables an end-to-end customer experience involving all relevant parties. আপনি খেয়াল করে দেখেন, এখানে যে পার্টিস গুলো আছে, প্রত্যেকটা পার্টিস রিলেভেন্ট ডাটা গুলো আমরা অ্যাকচুয়ালি তাদের সাথে শেয়ার করি, এবং তারা সেই ডাটা অনুযায়ী তাদের রিলেভেন্ট ডাটা আবার আমাদের সাথে শেয়ার করে। সো বেসিক্যালি ডাটার আদান প্রদানই হচ্ছে অ্যাকচুয়ালি digital trade, and that should be in the form of through a digital ecosystem. Digital trade refers to commerce. এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে ই কমার্সটা কি? ই কমার্সটা আর ট্রেডের সাথে ডিফারেন্স কি? দেখেন, ই কমার্সে শুধু
there are very few parties like a buyer and seller যারা একটা অনলাইনে একটা প্রোডাক্ট সেল করে, কিন্তু ডিজিটাল ট্রেড হচ্ছে that encompasses all aspects of the consumer journey and leverages digital technologies to provide a seamless customer experience across all the touch points. All the touch points mean beneficiary, আপনার issuing bank, তারপরে আপনার nominated bank, even the confirming bank, all parties will be involved এবং যেখানে relevant data will be shared with relevant parties for the desired output. This is actually digital trade, I would say. Of course, আপনার এই digital trade কে facilitate করার জন্য you must have an ecosystem which will support the entire journey. জি, ধন্যবাদ। এ, আমি এই পর্যায়ে একটা প্রশ্ন করতে চাই যে আমরা কিন্তু হিউজ পেপার বার্ডেন নিয়ে কাজ করি, আমাদের প্রচুর পরিমাণ পেপার বার্ডেন, এবং সিন্স লং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ আমরা পেপার হ্যান্ডেল করছি। এবং এক্সপার্টরা বলছেন যে এই যে পেপার পেপার থেকে কার্বন ইমিশন, পেপার তৈরি করতে যে পরিমাণ খরচ, পেপার তৈরি করতে যে পরিমাণ গাছ কাটা হয়, পরিবেশের উপরে একটা ইম্প্যাক্ট আসে, গ্রিন সোসাইটির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে। তো এই এই পেপারলেস ট্রেড এবং ট্রেড ডিজিটাইজেশন, এই দুটোর মধ্যে আপনি কেমন রিলেশন দেখছেন এবং সম্ভাবনাটা কেমন? See, আমরা যদি ট্রেড ডিজিটাল, মানে আমি ডিজিটাল ট্রেডের কথা বলি, বেসিক্যালি আপনার পেপারলেস, দ্যাট উইল বি এ পেপারলেস প্ল্যাটফর্ম, এন্ড দ্যাট উইল বি দ্য ওয়ান অফ দি থিম অফ মুভিং টু দি ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ টাইম, data, and ecosystem. I mean, the environment, to reduce the environment impacts. So এগুলো থেকে কিন্তু আসলে আপনার ট্রেড ডিজিটালাইজেশনের বিষয়ে আস্তে আস্তে শিফট হচ্ছে এন্টায়ার ইন্ডাস্ট্রি প্লাস এন্টায়ার গ্লোবাল সিস্টেম। আহ, আপনি আমি আমি এই দুটাকে খুব নিবিড়ভাবে আই মিন জড়িত দেখি। ইফ ইউ হ্যাভ আ ডিজিটাল প্ল্যাটফর্ম, অফকোর্স দেয়ার উইল বি নো নিড অফ আ পেপার রিকোয়ারমেন্ট। ইফ ইউ জাস্ট সি যে এখন আমরা যে অ্যাপে যে সব ফান্ড ট্রান্সফার করছি বা অ্যাপ বেস যেসব ট্রানজাকশন হচ্ছে, there is no need of any paper unless there is a specific requirement to anybody. আদারওয়াইজ আপনি কিন্তু টোটাল একটা পেপারলেস জার্নি উপহার দিতে পারছেন। ইভেন কারো যদি একটা স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট হয়, সে কিন্তু একটা একটা অ্যাপ থেকে একটা পিডিএফ ডাউনলোড করে সেটাকে প্রেজেন্ট করতে পারে। সো আমরা কিন্তু ওইদিকে মুভ করছি। আমাদের দেশে হয়তো ফুল ফ্লেজেড না হলেও আমাদের এশিয়ারই অনেক কান্ট্রি, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু আপনার অনেক জায়গায় আমরা এগুলোর অ্যাকসেপ্টেবিলিটি দেখতে পাই। তো আমরা যে বলতেছি ক্যাশলেস সোসাইটি, there also we are actually trying to you know eliminate paper notes, right? So ultimately, when there comes a word digital, it means you are taking away your requirements from the papers used. জি, আপনি দীর্ঘদিন থেকে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সাথে কাজ করছেন, বিশেষ করে ডিজিটাল স্ট্যান্ডার্ড ইনিশিয়েটিভ, আইসিসি একটা সেপারেট উইং, এবং দীর্ঘদিন থেকে এই বডির সাথে আপনি কাজ করছেন, বাংলাদেশ পার্টের লিড করছেন। তো আইসিসি যে কাজটা করছে, ডিজিটাল স্ট্যান্ডার্ড ইনিশিয়েটিভ, ডিজিটাল ট্রেডকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেই ক্ষেত্রে বাংলাদেশের একজন পায়োনিয়ার হয়ে আপনি কতটুকু সম্ভাবনা দেখছেন বাংলাদেশের ডিজিটাল ট্রেডের ইমপ্লিমেন্টেশন বা লিগ্যাল পলিসি ফর্মুলেশনস, এগুলো নিয়ে যদি আপনি কিছু বলতেন, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কাজ করছেন, ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে বাংলাদেশ কি এগিয়ে আছে না পিছিয়ে আছে না কোন জায়গায় আছে, জাস্ট আপনার মূল্যায়নটা যদি সবার উদ্দেশ্যে একটু শেয়ার করতেন। ইন টার্মস অফ, অফকোর্স আপনারা জানেন যে একটা ট্রেড কে ফ্যাসিলিটেট করার জন্য আপনার দেয়ার আর সার্টেন রুলস, কিছু আমাদের দেশের কিছু নিজস্ব ল আছে, কিছু অ্যাক্ট আছে, কিছু গাইডলাইন্স আছে, রেগুলেশনস আছে। এখন আহ, প্রথমে আমাকে ট্রেড কে ফ্যাসিলিটেট করতে হলে যেভাবে আপনার আমাদের প্ল্যাটফর্ম তৈরির দিকেও চিন্তা করতে হবে, অ্যাট দ্য সেম টাইম এটাকে অ্যাডপ্ট করার জন্য কিন্তু আমার রুলস গুলো, আমার ল অ্যাক্ট গুলোকেও কিন্তু চেঞ্জ করতে হবে। বিকজ ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য রুলস গুলো যেভাবে দরকার, আমাদের এক্সিস্টিং রুলস গুলো কিন্তু সেভাবে নেই। সো আমাদের, আমি বলছি না যে 100% রুলস চেঞ্জ করতে হবে, কিন্তু কিছু বেসিক চেঞ্জ আনতে হবে যেখানে আমার ডিজিটাল ডাটার অ্যাকসেপ্টেবিলিটি চলে আসে, এবং এটাকে অথেন্টিক করার জন্য যে অ্যাকসেপ্টেবিলিটি, যা রুল হওয়া উচিত, যা ল হওয়া উচিত, অ্যাক্ট হওয়া উচিত, এগুলো যেন
আমাদেরকে অ্যামেন্ড করে রেডি করতে হবে প্ল্যাটফর্মটাকে। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি ইট শুড বি এ প্যারালাল জার্নি, যেখানে আমার প্ল্যাটফর্ম গুলো কিভাবে কাজ করবে সেদিকেও আমাদেরকে নজর দিতে হবে। কারণ আমি যখন ডিজিটাল, আমাদের ক্রস বর্ডার ট্রেডে যখন ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসবে, তখন আমার ক্রস বর্ডারের যেই প্ল্যাটফর্ম গুলো সেগুলোর সাথে আমাদের ইকোসিস্টেম যেন ইকুয়ালি ডাটা এক্সচেঞ্জ করতে পারে, উইথ অল কমপ্লায়েন্সেস, উইথ মেনটেনিং অল সিকিউরিটিস। এই জায়গাগুলোর জন্য আমাদেরকে প্ল্যাটফর্মটাও তৈরি করতে হবে, আমাদেরকে সিকিউরিটিটাও এনশিওর করতে হবে। এখন আমি আসি আইসিসির ডিজিটাল স্ট্যান্ডার্ড ইনিশিয়েটিভে যে কাজগুলো হচ্ছে। সেখানে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমার একটা এলসি কে আহ, সঠিকভাবে তৈরি করার জন্য এবং ডাটা ট্রান্সমিশনের জন্য যেই যেই ফিল্ডস গুলো দরকার, যেই যেই ডেটা গুলো দরকার, আমরা উই আর ডিসাইডিং অন কি কি ডাটা অ্যাকচুয়ালি আমরা আমার কাউন্টার পার্টির সাথে শেয়ার করব। এবং সেই ডাটাগুলোকে আমরা ক্যাটাগরাইজ করছি দুটা ক্যাটাগরিতে, একটা করছি অপশনাল, একটা করছি ম্যান্ডেটরি। এই ম্যান্ডেটরি এবং অপশনাল ডেটাটা আবার ডিপেন্ড করছে ইচ ডকুমেন্টের উপরে। ইনভয়েসের জন্য একরকম, বিল অফ লেডিং এর জন্য একরকম, প্যাকিং লিস্টের জন্য একরকম। এভাবে ডিফারেন্ট ডকুমেন্টের জন্য এই অপশনাল এবং ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টের ডিফারেন্ট। সেখানে আমরা বাংলাদেশ থেকে আমি এবং আমার টিম প্রপোজ করেছি যে ক্যান উই সিম্পলিফাই। সিম্পলিফাই কিরকম? মনে করেন একটা এলসির বিভিন্ন ডকুমেন্ট যখন আসে, আপনারা খেয়াল করে দেখবেন আমরা কিন্তু একই ডাটার অনেক রিপিটেশন দেখি। সো আমরা সেখানে প্রস্তাব করেছি যে আমরা যখন মূল এলসিটাকে মূল এলসিটা যখন আমরা ইস্যু করব এবং ডকুমেন্ট যখন সাবমিশন হবে, তখন এই ডাটার ডুপ্লিকেশনটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমার টোটাল এলসি প্রসেস এবং এলসি ইস্যুয়েন্স থেকে শুরু করে ডকুমেন্ট সাবমিশন, টোটাল এই রিকোয়ারমেন্ট খুব সিম্পলিফাইড হবে। বিকজ তখন ডাটার রিপিটেশন থাকবে না। এবং একটা একটা ব্যাংকের যতটুকু ডাটা দিয়ে একটা ইনভয়েস তৈরি করা সম্ভব, বা একটা একটা এক্সপোর্টারের যতটুকু ডাটা রিপ্রেজেন্টেশন দিয়ে তার একটা সাবমিশন সম্ভব, সে শুধু অতটুকু ডাটা ইউজ করবে। এটা গেল ডাটা সাইড। আমরা বলেছি যে আহ, যেহেতু এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হবে, সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকে তার বিজনেস আইডেন্টিটি থাকতে হবে, এবং দ্যাট উইল বি ইউনিক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। যেমন আমরা একটা একটা এক্সাম্পল হিসেবে দিই, যেমন মনে করেন আমরা বিন নাম্বার ইউজ করি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আমরা সেখানে বলেছি এই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা তো এখন কান্ট্রি স্পেসিফিক না, এটাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে করতে হবে। মেবি ইট উইল বি 17 ডিজিট বিন নাম্বার। যেই বিন নাম্বারটা স্টাডি করলে আপনি এই কাস্টমারটা কোন দেশের, সে কি নিয়ে ব্যবসা করে, তার রেজিস্ট্রেশন নাম্বার মানে টিন নাম্বার, বা এই কান্ট্রির স্পেসিফিক আইডেন্টিটি নাম্বার কত, এই সব জিনিসগুলো ওই স্পেসিফিক নাম্বারের মধ্যে রিফ্লেকশন থাকবে। সো এইভাবে আমরা সাজেস্ট করছি যে সো আপনার সো দ্যাট আমরা যদি কোনো ট্রেডে কোনো পার্টি যদি কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে জড়িয়ে যায়, বা কোনো পার্টি যদি ফেল করে, তাকেও যেন আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং গ্লোবাল বডি উইল গেট টু নো অ্যাকচুয়ালি এই বিন নাম্বারের কাস্টমারটা ইজ ব্ল্যাক লিস্টেড। সো দ্যাট এভরিবডি হ্যাজ অ্যাকাউন্টেবিলিটি। এই জায়গাগুলো নিয়েও আলাপ হচ্ছে আমাদের এই মিটিং গুলোতে। এবং আমরা মোটামুটি ডেটা সেট নিয়ে অলমোস্ট কিছু প্রাইমারি ডকুমেন্ট, যেমন ইনভয়েস, বিল অফ লেডিং, বিল অফ এক্সচেঞ্জ, তারপরে প্যাকিং লিস্ট, তারপরে সার্টিফিকেট অফ অরিজিন, এই ডকুমেন্ট গুলোর রিকোয়ারমেন্ট গুলো অলরেডি আমরা ফাইনাল করে ফেলেছি। আমরা গ্লোবাল ফোরামে এটার প্রেজেন্টেশনও দিয়েছি। নেক্সট আরো ইস্যুস গুলো আসছে, যেমন মনে করেন নট অনলি লেটার অফ ক্রেডিট। আমরা সেখানে তিনটা টিম কাজ করছে। একটা টিম হচ্ছে সাপ্লাই চেইন নিয়ে কাজ করছে, একটা টিম কাজ করছে লেটার অফ ক্রেডিট নিয়ে, আর একটা টিম ডকুমেন্টারি কালেকশন নিয়ে। তো আমরা কম্বাইনলি আমার প্রেজেন্টেশন দিচ্ছি, সো দ্যাট আমার এন্টায়ার ট্রেডটাকে ডাটা এক্সচেঞ্জের ভিউ পয়েন্ট থেকে আমরা এটাকে সিম্পলিফাইড করতে পারি। জি, চমৎকার। আমি এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি সবসময় একটা কথা বলেন যে ইলেকট্রনিক ডকুমেন্ট এক্সামিনেশন। এখন আমরা যে ডকুমেন্টটা ম্যানুয়ালি এক্সামিন করছি আন্ডার লেটার অফ ক্রেডিট, একটা ডকুমেন্ট আমাদের কাছে আসে, আমরা ম্যানুয়ালি এটা এক্সামিন করছি টু ফাইন্ড কমপ্লায়েন্স উইথ লেটার অফ ক্রেডিট, উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, উইথ ইউসিপি। এই ম্যানুয়াল ডকুমেন্ট এক্সামিনেশনটাকে
আপনি ইলেকট্রনিকলি এক্সামিন করার স্বপ্ন দেখছেন এবং সবসময় আমাদেরকে জি বলেন যে জি। আপনার এই এই তো ডকুমেন্ট এক্সামিনেশনের বেসিসটা কি, মানে আপনি আসলে কিভাবে এটাকে আপনি এত কঠিন একটা কাজকে সহজে স্বপ্ন দেখেন। আপনার মূল্যায়নটা যদি আমাদের সামনে যদি একটু বলতেন প্লিজ। দেখেন, আমি আমি মনে করি এই কাজগুলো কিছু নির্দিষ্ট ছকে বাঁধা, রাইট? আমরা কিছু ছকেই অ্যাকচুয়ালি হিউম্যান ডিসিশন নেই। আমরা আমাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমার ইউসিপি আছে, আমার আইএসবিপি আছে, এবং আদার আইসিসির বিভিন্ন ওপিনিয়ন আছে, যেগুলোর বেসিসেই অ্যাকচুয়ালি আমরা একটা ডিসিশন নেই। তো আমি মনে করি একটা জিনিস হচ্ছে যে 70% অফ দি ডিসক্রিপেন্সিস যেগুলো আমরা ইউজুয়ালি দেখি, আহ, সেই ডিসক্রিপেন্সিস গুলোকে যদি আমি স্ট্যান্ডার্ডাইজ করতে পারি। স্ট্যান্ডার্ডাইজ কিরকম? মনে করেন স্পেসিফিক একটা ব্যাংক ডিলস উইথ ডকুমেন্টস। তো আমার যেসব ডিসক্রিপেন্সি এই রুলের আন্ডারে পড়ে, আমরা সেই ডিসক্রিপেন্সিস গুলোকে যদি আইডেন্টিফাই করি এবং আমরা যদি মেশিনকে লার্ন করাইতে পারি যে তোমার এই ধরনের ডিসক্রিপেন্সিস এর জন্য তোমার রুল হচ্ছে এটা, সেক্ষেত্রে আমি 70 to 80% সলিউশন আমি তৈরি করতে পারি, হুইচ ক্যান বি হ্যান্ডেল অটোমেটিক্যালি। এর আগে আর একটা জিনিস একটু আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে আমি যখন একটা এলসি ডিজিটালি এক্সচেঞ্জ করব, আমার ডকুমেন্ট যখন তৈরি হবে ওই এলসির এগেইনস্টে, বেসিক্যালি এলসির ডকুমেন্টের তথ্যগুলো কিন্তু এলসি থেকেই আসবে। সো আমরা যেরকম হিউম্যান যখন ডকুমেন্ট তৈরি করি, তখন হয় কি অনেক সময় টাইপও হয়, অনেক টাইপিং এর কারণে অনেক সময় এরর হয়, অনেক সময় সিরিজ অফ ডকুমেন্ট তৈরি করতে গেলে একটা কপি পেস্ট করার কারণে অনেক সময় হয়তো স্পেসিফিক একটা ডাটাকে আমরা চেঞ্জ করতে ভুলে যাই। তো এই ভুলগুলো কিন্তু মেশিন করে না। তো এভাবে আমি যখন একটা এলসি ক্যাপচার করে এলসি থেকে যখন আমি ডকুমেন্টটা তৈরি করব, তখন কিন্তু আমার এই ভুলগুলো হবে না। সো এখানে একটা পার্সেন্ট অফ ডিসক্রিপেন্সিকে আমি এলিমিনেট করতে পারবো। সেকেন্ড পার্সেন্টেজটা হচ্ছে আমি প্রথমে যেটা বলেছি আপনাকে, আমি যদি কিছু লজিক্যাল সেট আপ দিতে পারি যেভাবে হিউম্যানরা চিন্তা করে বা দেখে, সে লজিক্যাল সেট আপ দিলে, লজিক্যাল সেট আপ থেকে যদি আমি মেশিন লার্নিং করাইতে পারি। আমি মেশিন লার্নিং মানে হচ্ছে, আমি যদি খুব সিম্পলি বলি, আমি কতগুলো টেস্ট কেস তৈরি করব, সেই টেস্ট কেস গুলো আমি মেশিনকে লার্ন করাবো। সো সে যখন প্র্যাকটিক্যালি এই ধরনের প্রবলেম গুলো পাবে, সে তখন তার লার্নিং থেকে তার জাজমেন্টটা দিয়ে আমাকে একটা আহ, একটা রেজাল্ট দিবে। তো এভাবে আমি মানে অ্যাজ উই গো উইথ দ্য প্র্যাকটিস অফ লার্নিং, মেশিন যত বেশি লার্ন করবে তত বেশি সে ক্যাপাবল হবে টু হ্যান্ডেল কমপ্লেক্স থিংস। হ্যাঁ, আমি বলছি না যে 100% ইলিমিনেট করা সম্ভব এই মুহূর্তে, ইজ নট মে নট বি পসিবল, বাট আই বিলিভ আপ টু 95% উই ক্যান হ্যান্ডেল দিস সর্ট অফ স্ক্রুটিনি থ্রো মেশিন। তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে যেটা বলেছি যে আপনারা কিছু টেস্ট কেস দাঁড় করান। আপনারা কিছু টেস্ট টেস্ট কেস যদি দাঁড় করাইতে পারেন, দেন you will actually get the confidence যে হ্যাঁ এটা possible, then probably you can create more test cases for the machine to learn. জি, আমি একটু পিছনে যেতে চাই। আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমরা ট্রেড ডিজিটাইজেশন নিয়ে কাজ করছি, চিন্তা করছি। এই ট্রেড ডিজিটাইজেশনের জন্য এমএলএটিআর, যেটাকে আমরা বলছি ইউনাইটেড নেশনস এর একটা প্রাইভেট ল, মডেল ল অন ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ড, এইটাকে সংক্ষেপে বলছি আমরা এমএলএটিআর। বাংলাদেশ কিন্তু এই কনভেনশনে এখনো সিগনেটরি না, সই করে নাই। তা আমি এই কনটেক্সট থেকে একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে ডিজিটাল ট্রেড বা ট্রেড ডিজিটাইজেশন বা পেপারলেস ট্রেড যেটা বলি না কেন, সারা পৃথিবীর একটা মেজর পোর্শন অফ ট্রেড কিন্তু মানে ছোট দেশ হলেও বাংলাদেশ করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্রেড ডিজিটাইজেশনের ল ফর্মুলেশন, পলিসি ফর্মুলেশনে আমরা কেন এত পিছিয়ে আছি, আপনার কি মনে হয়? এটা অ্যাকচুয়ালি প্রথমে আমি বলবো যে এটা আহ, এই ডিসিশনটা বা এই ইগারনেসটা আসতে হবে হচ্ছে গিয়ে টপ লেভেল থেকে। টপ লেভেল বলতে আমি আমি বলবো যে নীতি নির্ধারক, গভর্নমেন্ট লেভেলে যেনারা কাজ করছেন, এনাদের এটার প্রতি আগ্রহটা কতটুকু, ওটার উপর খুব ডিপেন্ড করবে। বিকজ এই জায়গাতে অ্যাকচুয়ালি আমাদের প্রাইভেট ব্যাংক বা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা পার্টনার ব্যাংক আছে, এনাদের চেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক। বিকজ বাংলাদেশ ব্যাংক গাইড দি ল মিনিস্ট্রি এবং রিলেভেন্ট পার্টিস লাইক এনবিআর,
কাস্টমস এবং আদার যেসব রেগুলেটরি বডিজ আছে যারা সম্পৃক্ত এই টোটাল ট্রেডের সাথে, এনাদেরকে ড্রাইভ করার জন্য বাংলাদেশ ব্যাংক টেক অ্যান ইনিশিয়েটিভ। আই এম শিওর যে আইসিসি এটা নিয়ে কাজ, বাংলাদেশের আইসিসি এটা নিয়ে কাজ করছে, বাট আইসিসি ক্যান নট এলোন ড্রাইভ দিস। বাংলাদেশ ব্যাংক যদি এখানে ইনিশিয়েটিভ নেন, দ্যাট উইল বি মোর ইফেক্টিভ। এবং এন্টায়ার ইকোসিস্টেমকে শুধু বাংলাদেশ ব্যাংক ফোর্স করলেই হবে না। আমার আপনারা হয়তো জানেন যে এসআইকিউটা সিস্টেমে কাস্টমস কে ইনভলভ করার জন্য বাংলাদেশ ব্যাংককে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে। তো আমি মনে করি এই জায়গাটাতে যদি আদার বডিজ যারা টোটাল ইকোসিস্টেমের সাথে জড়িত, তারা যদি সম্মিলিতভাবে না আসে, তাহলে এটা আরো ডিলে হতে থাকবে। সো আমার বিশ্বাস, যদি এই ইকোসিস্টেমটাতে সবাই যদি একসাথে কাজ করতে পারে, তারা যদি এগ্রি করে যে না, এই সিস্টেমটাকে আমাকে ডেভেলপ করা উচিত, দেন দেন ইটস অনলি পসিবল। আর আপনি হয়তো এমএলইটিআর দেখেছেন অলরেডি। ইটস নট ভেরি ডিফিকাল্ট, খুব বড় কিন্তু না। আর আমি মনে করি যে ইউসিপির এবং ইউসিপিরও ভার্সনের অনেক চেঞ্জেস আনতে হবে, যেটা আমি পার্সোনালি মনে করি, বিকজ আমি যেহেতু এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি। সো আমাদের অনেকগুলো রুলে অনেক চেঞ্জেস আনতে হবে। আমি আমি এবং এগুলো নিয়ে আইসিসি এখনো, আমি আমি জানি না আইসিসি কি কি লেভেলে কাজ করছে, বিকজ আমরা অলরেডি, আমরা শুধুমাত্র এখন ইকোসিস্টেমটা তৈরি করছি। সো আই এম শিওর যে ইকোসিস্টেমটা টোটালি রেডি হবে, তখন হয়তো অনেকগুলা রুলের চেঞ্জের বিষয় চলে আসবে, তখন হয়তো নিশ্চয়ই আইসিসি সেগুলো দেখবে। আহ, আহ, আমি মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর যেমন অনেক দূরে এগিয়ে গেছে, ইউকের সাথে তাল মিলিয়ে কিন্তু ওরাও আপনার এমএলইটিআর এর অ্যাডপশন করছে। অপশনের দিকে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমাদেরও ওদিকে এগিয়ে আসা উচিত। যেমন আমরা ইলেকট্রনিক বিল অফ লেডিং ইউজ করি, বাট ফর ইউজিং ইট ইন ডিজিটাল প্ল্যাটফর্ম, এটাকে আর একটু গভীরভাবে চিন্তা করা উচিত। এবং আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক যদি এই জায়গায় ইনিশিয়েটিভ নেয়, আই এম শিওর উইদিন নেক্সট 2-3 years উইল বি এবল টু চেঞ্জ দ্য এন্টায়ার রুলস সো দ্যাট দে ক্যান বি অ্যাডপ্টেড ইন দি ডিজিটাল প্ল্যাটফর্ম। জি, থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। আমাদের কাছে, আপনার কাছে আমাদের দর্শকদের এখানে এখানে প্রশ্ন একটা আছে। একটা জিনিস অ্যাড করি বিফোর উই গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন। আমরা কিন্তু দেখেন, বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়ে ফেলেছে। 14ই জুন, এই বছরের 14ই জুনে ওরা এফি সার্কুলার 6 ইস্যু করেছে, হুইচ অ্যাকচুয়ালি ওপেন দ্য ডোর ফর ডিজিটাল ট্রেড। সো একটা জায়গায় আমরা এগিয়ে গেছি। এখন আমাদের আমাদের মতো যারা আছেন, আপনারা যারা আছেন, যারা ইন্ডাস্ট্রির প্রতি খুবই উৎসুক, নতুন নতুন রুল অ্যাডপশনের প্রতি, জানার প্রতি আগ্রহ বেশি, আমার মনে হয় আপনারা সবাই আপনাদের নিজ নিজ জায়গা থেকে সাজেস্ট করতে পারেন। উই ক্যান ক্রিয়েট এ ফোরাম যেখানে উই ক্যান ডিসকাস, উই ক্যান উই ক্যান থিঙ্ক ফ্রম নাও অন যে অ্যাকচুয়ালি ডিজিটাল হলে রুলটা কিরকম হওয়া উচিত। সো এটা অ্যাকচুয়ালি একজনের ব্যাপার না, আমি আপনার ব্যাপার না, এটা এন্টার ইন্ডাস্ট্রির যারা যারা ট্রেড নিয়ে ভাবেন, সবার এখানে সম্মিলিত প্রয়াস প্রয়োজন হবে। জি, একজন দর্শক ব্যাংকার প্রশ্ন রেখেছেন আপনার কাছে, হোয়াট ডু ইউ এনজয় মোস্ট বিং সিআইও? সিআইও হিসেবে আপনি কেমন এনজয় করেন? চিফ ইনফরমেশন অফিসার একটা ব্যাংকের, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এই জায়গাটা থেকে ওনারা জানতে চাচ্ছেন যে আপনি কি পোস্ট পোস্ট বা পজিশনটাকে আপনি কেমন এনজয় করছেন? অ্যাকচুয়ালি এনিথিং নিউ চ্যালেঞ্জিং, এটা আমাকে অনুপ্রেরণা দেয়, আমাকে শক্তি যোগায়, আমার মধ্যে আমার কনফিডেন্সটা বাড়ায়। বাট আপনি যদি আমাকে অনেস্টলি জিজ্ঞেস করেন, আমি যদি বলি যে বুকে হাত দিয়ে বলছি, তাহলে আমি বলবো অ্যাকচুয়ালি আমি সবসময় নতুন কিছু তৈরি করা এবং নতুন কিছুকে ইমপ্লিমেন্ট করা, নতুন কিছু উদ্ভাবন করা, এগুলো আমাকে খুব বেশি টানে। হ্যাঁ, আমাকে সিআইও হিসেবে আমার দায়িত্ব অনেক বেশি হওয়াতে, আমার প্রফেশনাল দায়িত্ব হিসেবে আমাকে ট্রেডের বাইরে, ইনফ্যাক্ট ট্রেডের বাইরে ভাবার সুযোগই আমার মানে বেশি, আমার মানে রিকোয়ারমেন্ট বেশি। 90% টাইম হতো আমি ট্রেডের বাইরে আমাকে সময় দিতে হয়, টু থিঙ্ক অ্যাবাউট আইটি ইনফ্রাস্ট্রাকচার, টু থিঙ্ক অ্যাবাউট আইটি ডেভেলপমেন্টস, টু থিঙ্ক অ্যাবাউট প্রকিউরমেন্টস অ্যান্ড আদার থিংস, অ্যাডমিনিস্ট্রেশন। বাট আমি, আমাকে যদি বলেন, আমি এনজয় করি টু ক্রিয়েট থিংস। ইট গিভস মি ইমেন্স প্লেজার। আপনার কি মনে হয় আমাদের বাংলাদেশে যে, সারা পৃথিবীতে বিশেষ করে আপনি সিঙ্গাপুরের কথা বললেন, বাহরাইন, ইউকে,
এই পর্যায়ে বা ফুল ডিজিটাল ট্রেড বা পেপারলেস ট্রেড ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের কি আর কতদিন অপেক্ষা করতে হতে পারে, বা একটা আপনার কি মনে হয় ডেডলাইন, বা আপনি কি এরকম কিছু চিন্তা করছেন, বা এরকম কোনো কিছু আপনি সাজেস্ট করবেন কিনা? ওয়েল, এক্সিস্টিং যে অবস্থায় আছি আমরা, আমরা যদি আহ, আমি মনে করি 2026 না হলেও 2027-এর মাঝামাঝি সময়ের মধ্যে আমরা আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে একটা ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম উপহার দিতে পারবো, অ্যাটলিস্ট ফর ইনল্যান্ড এলসি। জি। আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে ডিজিটাল ট্রেড আমরা এখন পেপার উইথ পেপার ট্রেড, পেপার ট্রেড থেকে পেপারলেস ট্রেডের দিকে যাচ্ছি। যে কোনো চেঞ্জেসটা কিন্তু আমরা নিতে একটু সময় নেই বা একটু শেকি ফিল করি একটা জাতি হিসেবে। তো আমার কথা হচ্ছে, এই যে পেপার ট্রেড থেকে পেপারলেস ট্রেড যেতে এখানে কোন কোন জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো, যেমন কস্ট, যেমন রিসোর্স বিল্ডিং, যেমন টেকনোলজি ট্রান্সফার। আপনার কি মনে হয় এখানে পরিবেশের উপর কম আঘাত, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যে পেপারলেস ট্রেডে যদি যাই তাহলে এটা বেনিফিট গুলো কি কি? পেপারলেস ট্রেডের অ্যাকচুয়ালি আপনার মানে উম, আমি প্রথমে বলেছি টাইম এন্ড ডেটা। আহ, একদম প্রোগ্রামের শুরুতে আমি বলেছি টাইম এন্ড ডেটা। তো এইখানে আমি মনে করি যে দ্যার ইজ এন ইমেন্স বেনিফিট। আমি যদি পেপারলেস ট্রেডে যাই, আম, একদিকে যেমন আমি ডাটা অ্যাকিউরেসি এনশিওর করতে পারবো, এট দ্য সেম টাইম আমার টাইম উইল বি সিগনিফিকেন্টলি লো ইন ট্রেড প্রসেস। আমি ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ টাইম সেভ করতে পারবো। যেমন মনে করেন, আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমরা একটা প্ল্যাটফর্ম করেছি, প্রাইম বাণিজ্য নামে একটা প্ল্যাটফর্ম করেছি, যেখানে আমরা ফিউ এক্সপোর্টার্স কে আমরা অনবোর্ড করেছি। যেখানে আমার একটা এলসি করতে, এখন একটা ব্যাক টু ব্যাক এলসি করতে আমার 27 থেকে 30 মিনিট সময় লাগে। সেখানে আমি ওই স্পেসিফিক কাস্টমারের ওই এলসিটা 32 সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 40 সেকেন্ডসে করতে পারছি। তো আপনি দেখেন যে টাইমের মানে ডিফারেন্সটা কতটুকু, হাউ এফিশিয়েন্ট ইট ইজ মেকিং দিস মানে ইউজার টু ডেলিভার হিজ সাবমিশন। নট অনলি দিস, ডিজিটাল ট্রেড যদি হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো জিরো কস্ট ফর সুইফট কুরিয়ার এবং পোস্টাল সার্ভিস বলে আসলে কোনো সার্ভিস থাকবে না। এই সার্ভিসগুলোর আর দরকার হবে না। ফাস্টার প্রসেসিং টাইমের কথা অলরেডি আমি বলেছি আপনাকে। ইনস্ট্যান্ট সাবমিশন অফ ডিজিটাল ডকুমেন্টস থ্রু শেয়ার্ড নেটওয়ার্কস। এর বাইরে সিস্টেম ড্রিভেন এনফোর্সমেন্ট অফ কমপ্লায়েন্স উইথ রেগুলেশনস ইন ফোর্স। যেমন মনে করেন, আমি যদি একটু ভেঙে বলি, একটা এলসির স্পেসিফিক একটা এলসি করছেন, সে মনে চলো করেন আপনি একটা মেডিকাস মেডিক একটা একটা আহ, হুম খাদ্যদ্রব্যের বা একটা কমোডিটির একটা এলসি করছেন, যেখানে হয়তো কিছু তুমি স্টেজেস একা দিয়ে খালি থাকে। এত রাতে কেন এদিকে ব্যাম ডি বলো না। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি জি, শুনতে পাচ্ছি বস। আচ্ছা, আমি সরি, একটু সবাইকে একটু অনুরোধ করব, যারা জয়েন করেছেন আপনারা একটু মিউট করে রাখেন। আমি সেন্ট্রালি মিউট করে দিয়েছি, তারপরও আপনারা কিন্তু আনমিউট করে কথা বলছেন প্লিজ। এখানে শুধু সাজ্জাদ ভাই কথা বলবে, বাকিরা সবাই শুনবেন। কেউ যদি কোনো প্রশ্ন করতে চান আমাকে প্রশ্নটা মেসেজ আকার দিতে পারেন, আমি ওনাকে থ্রো করবো। থ্যাংক ইউ। সাজ্জাদ থ্যাংক ভাই ইউ। বলেন। আমি আমি যে জায়গায় বলছিলাম যে কমপ্লায়েন্সের বিষয়টা, এখানে আবার আমি মেশিন লার্নিং এর কথা বলি। ফর এক্সাম্পল, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিতে হলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন মনে করেন, ইম্পোর্ট পলিসি অর্ডারের প্রত্যেকটা যেই যেই অ্যাক্ট গুলো, যেই রেগুলেশন গুলো বলা আছে, প্রত্যেকটা রেগুলেশনের এগেনস্টে যদি আমি কিছু টেস্ট কেস সিস্টেমকে লার্ন করাই দিই, তাহলে আমি যখন একটা কমোডিটি এলসি করব, কমোডিটি এলসি করলে সে কিন্তু আমাকে ওই কমোডি ওই ওই রেগুলেশনের মাত্রাটা চেক করে সে কিন্তু সেখানে বলে দিবে যে এই মাত্রায় প্রেজেন্টেশন হইতে হবে। এবং যখন ডকুমেন্ট আসবে, ডকুমেন্ট চেক করে সে কিন্তু ওই ওই মাত্রা প্রেজেন্টেশনটাকে আইডেন্টিফাই করে ও তারতম্য কিছু হলে আমাকে একটা ফ্ল্যাগ রেজ করবে। সো আমি যেখানে বলেছিলাম সিস্টেম ড্রিভেন এনফোর্সমেন্ট অফ কমপ্লায়েন্স উইথ রেগুলেশনস ইন ফোর্স, এখানে কিন্তু এই এই জিনিস, এই সুবিধাটুকু পাওয়া যাচ্ছে আমার। তারপরে আপনার আরো যদি আসি, আমি ইনক্রিজ ডিপেন্ডেবিলিটি অন ইনফরমেশন এন্ড ট্রানজাকশনস, অটোমেটিক এন্ড টাইমলি আপলোড অফ ডাটা ইন রেগুলেটরি প্ল্যাটফর্মস। আমরা যেরকম এলসি করার পরে এখন ডাটা
ডাউনলোড করে আবার আপলোড করি, বা ইভেন অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকে হয়তো সরাসরি ডাটা আপলোডের বিষয় আছে, এই জায়গাগুলোতে মোর অ্যাকিউরেটলি আমরা পার্টিসিপেট করতে পারবো এবং রিয়েল টাইম করতে পারবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন ইফেক্টিভ রিয়েল টাইম ট্রানজাকশন মনিটরিং বাই রেগুলেটর্স। আমার টোটাল ইকোসিস্টেমের ওয়ান অফ দ্য পার্টিস উইল বি মাই সেন্ট্রাল ব্যাংক। তো সেন্ট্রাল ব্যাংক যখন ওয়ান অফ দ্য পার্টি হবে, দে উইল বি এবল টু ভেরিফাই, চেক রিয়েল টাইম। দ্যাট ইজ অলসো অ্যান এফিসিয়েন্সি। সো ওভারঅল এন্টায়ার ইকোসিস্টেমে কিন্তু আপনার টাইম সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে যাবে। তার মানে প্রতিটা প্রসেসরের ক্যাপাসিটি 100 times, maybe not, if not 100 times, it will be improved, মানে many times, many fold. So একজন এখন যেমন একজন প্রসেসর হ্যান্ডেল করতে পারে 10টা এলসি, কথার কথা, তখন হয়তো সে হ্যান্ডেল করতে পারে 50 এলসিস। তো দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট উইল হ্যাভ, বিকজ আমি মনে করি যে আমাদের ইকোনমি তো 2041 সালের মধ্যে ডেভেলপ কান্ট্রিজ হয়ে যাওয়ার কথা, মানে অ্যাজ পার দি আহ, আম, আপনার যে আমাদের যে রোড ম্যাপ আছে। তো সেই জায়গায় যেতে হলে যেই পরিমাণে ট্রেড হ্যান্ডেল করার ক্যাপাসিটি আমাদেরকে গ্রো করতে হবে, আমার এই প্ল্যাটফর্ম যদি রেডি না হয়, আমি হিউম্যানলি কিন্তু এটা করতে পারবো না। সেই জন্যই এই প্ল্যাটফর্ম গুলো খুবই জরুরি। জি। সাজাদ ভাই, আইসিসি খুব সুন্দর একটা শব্দ ইউজ করেছে, ইন্টারঅপারেবিলিটি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শুধু ব্যাংক নয়, আমরা শুধু ব্যাংকাররা শুধু ডিজিটাল ট্রেড নিয়ে চিন্তা করলে চলবে না। এই প্ল্যাটফর্মের সাথে কিন্তু অল দ্য ট্রেড স্টেক হোল্ডার্স আর কানেক্টেড অ্যান্ড কনসার্ন। তো আপনি একজন ডিজিটাল ট্রেড এক্সপার্ট বা ডিজিটাল ট্রেড নিয়ে পায়োনিয়ার হিসাবে, আপনি শুধু ব্যাংকার না, নন ব্যাংকার যারা আছে, বিশেষ করে পোর্ট অথরিটি, কাস্টম অথরিটি, ফ্রেড ফরওয়ার্ডার, শিপিং লাইন, এদের উদ্দেশ্যে ট্রেড ডিজিটাইজেশন নিয়ে আপনি কি বলবেন? এবং একটা একটা ইনস্টিটিউট যদি বা একটা এন্টারপ্রাইজের যাদের নাম আমি বললাম, তারা যদি ডিজিটাল ট্রেড শুরু করতে চায়, ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম যদি স্টার্ট করতে চায়, তাহলে একদম A to Z, প্রথম এ থেকে তারা কি চিন্তা করতে হবে, তাদের জন্য আপনার মেসেজটা কি? একটা অর্গানাইজেশন যদি যদি আপনার ট্রেড ডিজিটাইজেশনের কথা ভাবে, অ্যাকচুয়ালি আমি যদি অনেস্টলি বলি, এটা কিন্তু কোনো সিঙ্গেল পার্টির ভাববার বিষয় না। কারণ হচ্ছে এলসি, ইভেন ডকুমেন্টারি কালেকশন, আপনি যাই বলেন, আপনার এটা এটা কিন্তু ওয়ান পার্টি ডিপেন্ডেন্ট না, মাল্টি পার্টি ডিপেন্ডেন্সি আছে এখানে। সো যেখানে মাল্টি পার্টি ডিপেন্ডেন্সিজ আছে, একটা এক্স ব্যাংক যদি ফুললি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিও করে ফেলে, তার পক্ষে কিন্তু ডিজিটাল ট্রানজাকশন করা, ডিজিটাল ট্রেড ইস্যু, ডিজিটাল এলসি ইস্যু করা সম্ভব হবে না আনটিল দি কাউন্টার পার্টিজ, ইনভলভ পার্টিজ আর অলসো ইকুইপড ইন দ্য সেম ওয়ে। সো ইন্টারঅপারেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমি ব্যাংকগুলো মনে করেন প্ল্যাটফর্ম রেডি করলো, কিন্তু কাস্টমস এটার সাথে সম্পৃক্ত না, শিপিং লাইন এটার সাথে সম্পৃক্ত না, বা ইভেন ট্রান্সপোর্ট এজেন্সিজ আর নট ইনভলভ ইন দিস, দেন ইট উইল নট ওয়ার্ক। সো আমাকে এমন একটা কমন প্ল্যাটফর্ম করতে হবে যেখানে প্রত্যেকটা স্টেক হোল্ডার is a is a party to it, and they own their certain part, so that the entire ecosystem manages digitally. জি। আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসি, ব্যাংকারদের ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে। আমাদের কাছে যেহেতু পেপারলেস ট্রেড, ডিজিটাল ট্রেড খুব ভেরি স্লোলি গ্রো করছে বাংলাদেশে, বিশেষ করে কনসাসনেস, ব্যাংকারদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আপনি কোনো অ্যাডভাইস আপনার আছে কিনা, ফর বিং আ ব্যাংকার অফ দি 30 ইয়ার, বা এরকম ফিউচার ক্যাপাসিটি বিল্ডিং, যাতে করে ফিউচার চ্যালেঞ্জেস গুলো ফেস করতে পারে ইন টার্মস অফ ডিজিটাল ট্রেড? ইজ দের এনি মেসেজ অন ইউর পার্ট টু দ্য ব্যাংকার্স? এটার জন্য ফার্স্ট অফ অল, আমরা যেই আমি আমি যে ট্রেড প্র্যাকটিশনারদের মধ্যে আমি যেটা দেখেছি যে একদম মানে ফোকাস টু ইউসিপি, আইএসবিপি অ্যান্ড রেলেভেন্ট ডকুমেন্টস, এর বাইরে আসলে আমরা কিছু চিন্তা করতে পারি না। আমি দেখেছি রুলস এন্ড রেগুলেশন এন্ড স্ক্রুটিনি এন্ড ইস্যুয়েন্স অফ এলসি। তো আমাকে আসলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে, আমি বলছি না আপনি স্টাডি করবেন না, ডেফিনেটলি আপনার প্রসেসিং এর জায়গাটার জন্য যা যা তথ্য আপডেট দরকার, আপনি নিজেকে আপডেট করা, সেগুলো করবেন। বাট এট দ্য সেম টাইম আপনাকে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে যে এর বাইরে থেকে ট্রেডকে কিভাবে দেখা যায়। এর বাইরে থেকে ট্রেডকে দেখতে হলে আমি মনে করি যে আপনারা আপনাদের যেই ইন্টারনাল ডেভেলপমেন্টস গুলো হয় রিটেল সাইডে,
আপনাদের রিটেল সাইডে যে ডেভেলপমেন্ট গুলো হয়, আপনারা একটু ওদিকে নিজেদেরকে একটু ইনভলভ করেন। আপনারা দেখেন ওই ডেভেলপমেন্ট গুলো কিভাবে হচ্ছে, ওগুলো কিভাবে কাজ করছে। অ্যাট দ্য সেম টাইম আপনার ইন্টারনেটে কিন্তু অনেক টপিকস আছে। আপনারা মানে ডিজিটাল ট্রেড নিয়ে দেয়ার আর লট অফ টপিকস, আপনারা ওগুলো স্টাডি করেন। আহ আপনি যেই কাজটা করছেন এই কাজটাকে একটু ডিফারেন্ট ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে করা যায়, আপনি সেভাবে নিজে নিজে বসে আইডিয়া করে নিজে নিজে লিখেন। ইট উইল প্রথম দিনের প্রথম এফোর্টটা হয়তো আপনার অনেক ক্লামজি লাগতে পারে, অনেক বোরিং লাগতে পারে, বা মনে হতে পারে ইউ ক্যান নট ডু, অ্যাকচুয়ালি আপনার দেওয়া হচ্ছে না। বাট আমি আমি মনে করি ইটস নট আ কোয়ান্টাম সায়েন্স, ইটস ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। আপনি যদি চিন্তা করতে পারেন, আপনি কিন্তু সারাদিন মোবাইলে কিন্তু অনেক কিছু দেখেন, অনেক কিছু করেন মোবাইল দিয়ে। আপনি চিন্তা করেন, এখন আপনার ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে ভিজিট করতে হয় না, আপনার অ্যাকাউন্ট কিন্তু বসে আপনি মোবাইলেই সবকিছু করছেন। তো আমার কাছে মনে হয় যে আপনি যদি এই জায়গাটাতে আপনি চিন্তা করতে শুরু করেন যে আমি এই কাজটাকে, আমার এক্সিস্টিং যে কাজটাকে, প্রসেসিংটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে করতে চাই। আপনি শুরু করেন, প্রতিদিন যদি 10 মিনিটও সময় দেন, আমি মনে মনে করি 1 থেকে 3 মাসের মধ্যে ইউ উইল বি এবল টু জেনারেট এ নিউ আইডিয়া। এই নিউ আইডিয়াটা জেনারেট করে আপনি আপনি দেখবেন যে তখন আপনার অনেক কনফিডেন্ট মনে হবে, এবং ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, টু দ্য ইন্ডাস্ট্রি। জি, ধন্যবাদ। আমাদের এই পডকাস্ট ইন্টারভিউর টাইম হচ্ছে 1 ঘন্টা। তো আমাদের হাতে আর 14 মিনিট সময় আছে। আমরা খুব কুইক কিছু প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই, খুব সংক্ষেপে যদি বলতেন। ব্লক চেইন টেকনোলজি ওর ডিজিটাল লেজার টেকনোলজি, যেটাই বলি না কেন, এইটা খুব সংক্ষেপে সহজবোধ্য ভাষায় যদি আমাদের জন্য একটু বলতেন, এটা আসলে জিনিসটা কি? এটা হচ্ছে ব্লকচেন নিয়ে আমি আসলে আমি নিজেও খুব এক্সপার্ট না, বাট আমি স্টাডি করে আমার এই প্ল্যাটফর্মের জন্য, গ্রিন এলসি প্ল্যাটফর্মের জন্য আমি যতটুকু শিখেছি সেটা হচ্ছে যে ইটস এ ডিজিটাল লেজার। আমরা যখন এখন আহ, আহ, উম, আহ, আহ, একটা আমরা বুক কিপিং কি করি, একটা ডেবিট ক্রেডিটের একটা বুক কিপিং থাকে, রাইট? ইটস এ সর্ট অফ আ ডিজিটাল লেজার, যেখানে ইনভলভ পার্টিস উইল বি, ইচ ওয়ান উইল বি এ পার্টি অ্যান্ড ইচ ওয়ান উইল বি এ নড। এবং আমি যখন কোনো আমি যখন কোনো একটা এলসি প্রসেস করব, যখন এই এলসিটা আমার অ্যাডভাইজিং ব্যাংকের বা আমার নমিনেটেড ব্যাংকের কাছে যাবে, তখন তার ওখানে একটা নোট ক্রিয়েট হবে। এবং এই 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 ডকুমেন্টটা, এই এলসিটা যখন একটা, এই যেহেতু অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারি ইজ অলসো এ পার্টি, এলসিটা অ্যাডভাইস করার পরে এটা বেনিফিশিয়ারির কাছে যাবে। সো এই প্রত্যেকটা পার্টির এই এই টোটাল আপনার ডিজিটাল লেজারের মধ্যে প্রত্যেকটা পার্টির ইনভলভমেন্ট থাকবে। এবং যখনই আমি কোনো কোনো চেঞ্জেস করব যে কোনো এন্ডে, প্রত্যেকটা পার্টি, তার মানে এখানে কে কে, অ্যাডভাইজিং ব্যাংক, এখানে নমিনেটেড ব্যাংক, এখানে অ্যাপ্লিকেন্ট, এখানে বেনিফিশিয়ারি, ইস্যুইং ব্যাংক, প্রত্যেকটা পার্টি উইল গেট টু নো যে দ্যার ইজ এ চেঞ্জ। সো সুবিধাটা হচ্ছে এই যে fraudulent activities will be, I mean, eliminated to the ground zero. আহ, কারণ একটা পার্টি নিজে নিজে কিছু চেঞ্জ করে ফেলবে এবং সে অনুযায়ী আমি ট্রানজাকশন প্রসেস করতে পারবো, ইট উইল নট বি পসিবল এনিমোর। সো এই যে একটা লেজার, যেখানে আমি এই ফ্যাসিলিটিস গুলো ফ্যাসিলিটেট করতে পারবো, সেখানে আমার ট্রেডের যে ফ্রড অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, এই জায়গাগুলোতে আমরা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট করতে পারবো। যেমন মনে করেন আপনার, আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন ব্যাংক সান্তান্দারের একটা স্টোরি আছে, প্রবাবলি এখানে ট্রেড প্র্যাকটিশনার সবাই জানেন, রাইট? সো এখানে একটা 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 ফেক ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল, যেটা এগেইনস্ট একটা প্রেজেন্টেশন হয়ে গেছে এবং পেমেন্ট হয়ে গেছিল, রাইট? এই যে ফেক ডকুমেন্ট প্রেজেন্টেশন, এই জায়গাটাতে আর সম্ভব হবে না ফেক ডকুমেন্ট প্রেজেন্টেশন। কেন আমি আপনাকে বলি, আমার এখানে শিপিং লাইন উইল বি ইনভলভ, আমার এখানে বেনিফিশিয়ারি ব্যাংক উইল বি ইনভলভ, বেনিফিশিয়ারি উইল বি ইনভলভ। সো বেনিফিশিয়ারি চাইলেই একটা সাবমিশন করে দিবে, যেখানে আপনার বেনিফিশিয়ারি ব্যাংক জানবে না, যেখানে একটা বিএল ইস্যু হয়ে যাবে কিন্তু রিলেভেন্ট শিপিং লাইন জানবে না। ইট উইল নট বি পসিবল এনিমোর ইন দিস platform. So if it's a blockchain platform, everybody will get to know the moment the BL is booked for issuance. The applicant as well as the issuing bank will also get to know, confirming bank will also get to know that this BL is being issued for this amount of shipment. So these are the transparencies will be maintained across the ledger. জি, আমি এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই। আপনি টোটাল ব্যাংকিং ক্যারিয়ার তো নিশ্চয়ই আপনার প্রায় 25 ইয়ার্স। এই 28 years old. 28 ইয়ার্স, 28 ইয়ার্স এই ক্যারিয়ারে আপনার সবচেয়ে স্মরণীয় কিছু মুহূর্ত বা কিছু ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন।
যেটা আমাদের জন্য একটা লার্নিং হবে, ব্যাংকারদের জন্য লার্নিং হবে। যে আপনি হয়তো অনেক সেটব্যাক ফেস করেছেন, সেটব্যাকটা ফেস করে মন না ভেঙে ওখান থেকে উঠে এসেছেন। এখন অনেক ব্যাংকার কিন্তু হতাশায় ভুগছে, কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা টার্মোইল যাচ্ছে। অনেকেই নিজেকে খুব আন্ডারমাইন্ড ফিল করছে যে আমাদের চাকরি থাকবে কি থাকবে না, কেন এরকম হচ্ছে, বা কি করলে আমাকে আরো ভ্যালুয়েবল করা যায়, ভ্যালু এডিশন করা যায়। আপনার অ্যাডভাইস কি ব্যাংকারদের জন্য, দোজ হু আর রিয়েলি ইন ডিমোটিভেটেড সিচুয়েশন? উম, আমি আমি মনে করি প্রত্যেকের নিজস্ব একটা ইউনিক ক্যাপাবিলিটিস আছে। আপনি ফার্স্ট অফ অল আপনি আপনার ক্যারিয়ারে আপনার অ্যাজ এ ব্যাংকার আপনার স্ট্রেংথের জায়গাটা দেখেন। স্ট্রেংথের জায়গাটা কি সেটাকে আইডেন্টিফাই করেন, এবং সেটার ভিত্তিতে আপনি আপনার নেক্সট ওয়ে ফরওয়ার্ড এক্সপ্লোর করেন। আমি মনে করি না যে ডিজিটাল প্ল্যাটফর্ম আসলে সেটা ট্রেড হোক বা আহ, 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 সেটা ট্রেড হোক বা আপনার ক্রেডিট হোক, আমি মনে করি না যে আপনার কারো ভয় পাওয়ার বিষয় আছে। একটা এক্সাম্পল দিই আপনাকে। আহ, আমাদের বিভিন্ন ব্যাংকের অ্যাপস আছে, অনেক ব্যাংকের ইফিসিয়েন্ট অ্যাপস আছে, রাইট? বিশেষ করে প্রথম সারির ব্যাংকগুলো খুব ভালো ভালো অ্যাপস আছে। কারো কি রিটেল ইন্ডাস্ট্রিতে কি চাকরি কমেছে? কারো কমে নেই তো। স্টিল উই আর ওপেনিং ব্রাঞ্চেস, রাইট? উই আর, ভলিউম অফ বিজনেস ইজ ইনক্রিজিং। সো আমি মনে করি না যে ডিজিটাল হয়ে যাওয়ার পরে আমাদের ভয় পাওয়ার কিছু আছে। ট্রান্সফরমেশনটা জরুরি। হ্যাঁ, আপনার কাজের ট্রান্সফরমেশন হবে। কেমন হবে? আপনি এখন বসে বসে কিবোর্ডে টাইপ করে এলসি লিখছেন, আপনাকে এটা করতে হবে না। আপনার কাজটা আর একটু স্পেশালাইজড হবে। কিরকম? আপনি তখন মেশিন আপনাকে রিপিটেড জবগুলো করে দিবে। আপনার জবটা হবে মেশিন যে কাজটা করেছে সে কাজটা ঠিক মতো হয়েছে কিনা সেটা দেখা। তো তার মানে হচ্ছে যে আপনার টাইপিংটা কখনোই দেখা দরকার হবে না, বিকজ মেশিন তো টাইপ করতে ভুল করবে না। বাট মেশিন ভুল করতে পারে কোথায়? আমি বলেছি, আহ, একটা জিনিস একটু বলি এর মাঝখানে, সেটা হচ্ছে একটা জিনিস বিশ্বাস করবেন, আশরাফুল মাখলুকাত, মানুষের চেয়ে উৎকৃষ্ট এবং ট্যালেন্টেড কিছুই নাই। মেশিনকে আপনি যতই শিখান, সে মেশিনই। সে মেশিনের মতোই বিহেভ করবে। তাকে যেটা শিখাবেন না সেটা নিয়ে আপনাকে কিছু বলতে পারবে না সে। সো মেশিন লার্নিং করে মেশিনের আপনাকে আপনার প্রসেসের স্পিড বাড়াবে, আপনার প্রসেসের ইফিসিয়েন্সি বাড়াবে, বাট সিদ্ধান্ত দেওয়ার জায়গাটাতে কিন্তু হিউম্যান উইল বি দ্য স্টিল দ্য ড্রাইভিং ফ্যাক্টর। সো আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে বলেছি যে আপনি এখন 10টা এলসি করছেন বা আপনি 10টা ডকুমেন্ট স্ক্রুটিনি করছেন, 10টা এক্সপোর্ট বিল প্রসেস করছেন। আপনার যখন অ্যাসিস্ট্যান্স আসবে, যখন ডিজিটাল হবে ট্রেড, তখন আপনি 100টা করবেন। দিস ইজ হাউ ইউ গো। সো ওই 100টা প্রসেসিং করার যে ক্যাপাবিলিটি, সেখানে আপনি যে মুন্সিয়ানাটা দেখাবেন, সেই মুন্সিয়ানাটা অর্জন করার জন্য আপনার যে স্ট্রেংথ, সেই জায়গাতে আপনি এফিসিয়েন্সি গ্রো করেন। আমার মনে হয় এটা একটা ভয় পাওয়ার কিছু নেই। জি। আপনি এই পর্যায়ে যদি ব্যাংকারদের লার্নিং এবং ডেভেলপমেন্ট কন্টিনিউয়াসলি লার্নিং ডেভেলপমেন্টের মধ্যে থাকা, বিশেষ করে ব্যাংকিং ইন্ডাস্ট্রি আসলে অনেকটা লিটারেচার বেসড, রেগুলেশন বেসড একটা ইন্ডাস্ট্রি। আমাদেরকে রেগুলেশনস, এসআরও, সার্কুলার্স, পলিসিস, ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক, এগুলো সম্পর্কে সবসময় কিন্তু আমাদেরকে আপ টু ডেট থাকতে হয়। আপনার কি কোনো অ্যাডভাইস বা মেসেজ আছে টু দ্য ব্যাংকার্স যারা লার্নিং ডেভেলপমেন্টকে বাদ দিয়েই কিন্তু উপরে উঠতে চায়, লার্নিং ডেভেলপমেন্টকে বাদ দিয়েই জাস্ট একটা ক্লারিক্যালি লাইফটাকে লিড করতে চায়? অতএব আপনার ভ্যালুয়েশন কোন জায়গায় হবে, এইটা যদি আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি বলেন, আপনি 28 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, যে হাউ ইউ ডেভেলপ ইউর সেলফ থ্রু আউট দ্য জার্নি। আহ, এটা খুবই জরুরি। যারা প্র্যাকটিশনার আছেন, বিশেষ করে ট্রেডের মতো সেন্সিটিভ জায়গায়, এখানে রুলস এন্ড রেগুলেশনের সাথে আপডেটেড থাকা খুবই জরুরি। বিকজ আপনারাই জানেন যে ওয়ান সিঙ্গেল মিস্টেক ক্যান ব্রিং ডিজাস্টার, রাইট? সো সেটা শুধু আপনার ডিজাস্টার না, সেটা ডিজাস্টার তৈরি করবে আপনার প্রতিষ্ঠানের জন্য, এন্টায়ার কান্ট্রির জন্য, ইকোনমির জন্য প্রবলেম তৈরি করতে পারে। সো যখনই যে সার্কুলার আসবে, আমার সাজেশন হলো, নতুন সার্কুলার আসার সাথে আপনি ফার্স্ট অফ অল আপনারা অ্যারেঞ্জমেন্ট করবেন, বা আপনার ব্যাংকের সাথে যে কোনো ভাবেই হোক এমন একটা অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত যেখানে প্রতিটা সার্কুলার আপনাদের কাছে ডিস্ট্রিবিউটেড হয়। এটা একটা জরুরি জিনিস। সেকেন্ড বিষয় হলো, যে সার্কুলারটা যেদিন আসবে সেই সার্কুলারটা আপনি চেষ্টা করবেন ওই দিনই পড়ে নিতে। এবং আরো ভালো হয় যদি আপনার ওই সার্কুলারটা পড়ার পরে আপনি নিজস্ব একটা নোট তৈরি করে রাখেন। ইট কুড বি ইন ইউর সেল, ইন ইউর মোবাইল,
ইট কুড বি ইন ইয়োর ডেস্কটপ। আপনি একটা নিজস্ব ফাইল তৈরি করবেন, যেখানে আপনি সার্কুলারটা সম্পর্কে একটা সামারি করে রাখবেন, কারণ সার্কুলারে অনেক কিছু বলা থাকে, প্রিভিয়াস সার্কুলারের রেফারেন্স দেওয়া থাকে, তারপরে কিছু ইনস্ট্রাকশন থাকে। সো এগুলো আপনার নোট করা দরকার নাই, আপনার নোট করা দরকার হচ্ছে এক্স্যাক্টলি ওই সার্কুলারটাতে কি কি চেঞ্জেস এসছে বা কি কি ইনস্ট্রাকশন এসছে আপনাদের জন্য, সেগুলোকে নোট ডাউন করা। সেগুলোকে যদি আপনি আপনার নিজের ভাষায় যেভাবে বোঝেন সেভাবে নোট করে রাখতে পারেন, দ্যাট উইল বি বেস্ট। এবং এটা করার জন্য আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে স্টাডি করবেন। স্টাডি করার পরে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আপনার ইন্ডাস্ট্রিতে যারা ভালো বোঝেন ওদের সাথে আলাপ করে নেওয়া। খুব ভালো হয় যদি সেম ডেতে আলাপ করে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আপনি নোট করে রাখেন। আর যদি না হয়, আপনি যে কোনো কনভিনিয়েন্ট ডেতে, ইভেন হলিডেতেও আপনি এটাকে একটু রিভিউ করে আন্ডারস্ট্যান্ডিংটাকে একটু ঝালাই করে লিখে রাখলেন। এবং কিছুদিন পর পর একটা একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে যদি এগুলোকে একটু চোখ বুলাতে পারেন, তাহলে হবে কি, ইউ উইল বি দ্য সোর্স অফ অল ইনফরমেশন। আপনার, আমি কিছু রেগুলেটর সাইডে আমি কিছু বড় ভাই দেখেছি যারা, আপনি যদি ফোন দিয়ে বলেন যে ওই জিনিসটা কি আছে, কিভাবে আছে, কি বলেছে, উনি কিন্তু একদম ওই কত পৃষ্ঠার কত নাম্বার ক্লজ এটা বলা আছে, কি বলা আছে সেটুক পর্যন্ত বলে দিতে পারে। এটা কিভাবে পসিবল? এটা এইভাবেই পসিবল যে ওই যে উনি এই চর্চাটা করেন, উনি মাঝে মধ্যে যদি এটাকে রিড আউট করেন, ঝালাই করে নেন, আবার একটু রিফ্রেশ করে নেন। আপনারা সবাই নিশ্চয়ই ভিনসেন্ট ও ব্রায়ানের কি বলে ট্রেনিং অনেকেই করেছেন, হয়তো সবাই করেছেন। আপনি ওর মুখ থেকে কিন্তু আমি অনেকবার শুনেছি যে সে ইউসিপি প্রত্যেক মানে এই উইকে সে বারবার পড়ে। সে কিন্তু এটা মাস্টার, স্টিল সে এটা পড়ে। কারণ পড়ার কারণ হচ্ছে যে টু গেট আপডেটেড। সে ইউসিপি রিলেটেড যত ওপিনিয়ন আছে সবকিছুই কিন্তু সে স্টাডি করে। তো এটা একমাত্র পসিবল হয়েছে তার রেগুলার স্টাডির বিষয়। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি এত ব্যাংকাররা স্টাডি করার সময় পায় নাকি, কাজ করতে করতে ব্যস্ত। দেখেন, এটা আপনার সময়ে আপনাকেই করে নিতে হবে। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট হলিডেতে আপনি, সবাই যখন আপনার ফ্যামিলির সবাই যখন ঘুমিয়ে থাকে, আপনি আপনার সকালে 1 ঘন্টা ইউ ক্যান স্পেন্ড, 1-2 ঘন্টা ম্যানেজ করা আমি মনে করি সবার পক্ষে সম্ভব। তো আমার আমার আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ বলেন, রিকোয়েস্ট বলেন, ইনস্ট্রাকশন বলেন, যেভাবেই যে নেন, যদি এই রিডিং প্র্যাকটিসটা রাখতে পারেন, তাহলে আপনার প্রফেশনাল প্রবলেম গুলোকে, মানে আমি চ্যালেঞ্জ গুলোকে আপনি ইজিলি সলিউশন দিতে পারবেন। এবং আপনি যখন এই সলিউশন গুলো দিতে পারবেন, আপনি আপনার ব্যাংকের কাছে, আপনার কলিগদের কাছে, ইন্ডাস্ট্রির কাছে, আপনার কাস্টমারদের কাছে উইল বি এ ভেরি রেসপেক্টেবল পার্সন। এবং আপনাকে যখন কাস্টমার ফোন দিয়ে বলবে যে ভাই ওই রুলটা জানি কি, আমাকে একটু বলেন, আপনি যখন এই সলিউশনটা দিতে পারবেন, দেন ইউল বি ভেরি ডিয়ার টু এভরিওয়ান। তো আপনার তখন কথার ভ্যালু থাকবে, আপনার কথার দাম থাকবে, এবং পিপল উইল ভ্যালু ইউ, পিপল উইল রেসপেক্ট ইউ। জি, ধন্যবাদ। আমি একদম সর্বশেষ পর্যায়ে, এই পর্যায়ে একটা প্রশ্ন করতে চাই। আপনি সবসময় বলেন যে রেগুলেশন আপনি জানেন, অসুবিধা নেই, কিন্তু রেগুলেশনটা যাতে বিজনেসকে হ্যাম্পার না করে। আপনি রেগুলেশনকে ইমপ্লিমেন্ট করতে যে আমাদের যত রেগুলেশন, এগুলো আসলে বিজনেসকে ফেসিলিটেট করার জন্য, কোনো বটলনেক্স ক্রিয়েট করার জন্য না। তো আপনি এখানে কি বলবেন, রেগুলেশনস এবং বিজনেস প্রমোশন, এই দুইটার মধ্যে অ্যালাইনমেন্ট বা কম্বিনেশন নিয়ে আপনি যদি কিছু বলতেন। দেখেন, রেগুলেশন তো আছে স্পেসিফিক কিছু কারণে। সো এটাকে অ্যাভয়েড করে আপনি বিজনেসকে আই মিন হেল্প করার জন্য করে দিবেন, আমি এটাতে বিশ্বাসী না। আমি সবসময় বলি যে বিজনেসকে প্রমোট করার জন্য আপনাকে রেগুলেশনটাকে বুঝতে হবে ভালো, এবং এই রেগুলেশনটা কি বলেছে এক্স্যাক্টলি সেটাকে আপনি কমপ্লাই করে বিজনেসের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারেন কিনা সেটা দেখতে হবে। নট লাইক যে প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যেই আপনার সলিউশন আছে, না, কিছু কিছু জায়গায় হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না এটাকে সলিউশন করা, বাট অ্যাটলিস্ট হোয়াট ইউ ক্যান ডু, ফর এক্সাম্পল আমি যদি বলি, মনে করেন আপনার বিল অফ এন্ট্রি ওভারডিউ আছে, এখন আপনার ওই কাস্টমারের এলসি করতে হবে। আপনি কি এলসিটা করে দিবেন? না, আমি বলছি না যে আপনি এলসি করে দিবেন, বাট আপনি কিছু স্টেপস নিতে পারেন। স্টেপসটা কি কি হতে পারে? আপনি আহ, এরকম সিচুয়েশনে আপনি আগে থেকেই আপনার কাস্টমারের বিল অফ এন্ট্রি কোনগুলো ইমিডিয়েটলি ওভারডিউ হয়ে যেতে পারে সেগুলো সম্পর্কে খোঁজ রাখতে পারেন। আপনি ওগুলো বিল অফ এন্ট্রি ওভারডিউ হওয়ার আগেই কাস্টমারকে ইনফর্ম করতে পারেন। মেবি ওখানে কাস্টমসে এসে তার কমার্শিয়ালটা হয়তো নট কেয়ারফুল এনাফ, সেখানে কত কোনো 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 হয়তো কোয়ান্টিটির মিসম্যাচ আছে বা কোনো ডলারের ফিগারের মিসম্যাচ আছে, যার কারণে অ্যাকচুয়ালি বিল অফ এন্ট্রিটা স্টিল ম্যাচিং হচ্ছে না। এই জায়গাগুলোতে আপনি তাহলে কাস্টমারের রিকোয়ারমেন্ট, মানে কাস্টমারের এলসি ওপেন করার রিকোয়ারমেন্টের আগেই আপনি সলিউশনটা দিতে পারেন। অ্যাটলিস্ট আপনি তো
এহেড অফ টাইম আপনি বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করতে পারেন, বাংলাদেশ ব্যাংকে যে তাকে বুঝাইতে পারেন যে স্যার আমার এই কাস্টমারটার জরুরি এলসিটা করে দেন, আমরা এটার ম্যাচিং এর ব্যবস্থা করে দিচ্ছি। কোনো তো একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়। সেই জন্য আমি বলি যে আপনি কমপ্লায়েন্সও করবেন, এট দ্য সেম টাইম কাস্টমারকে হেল্প করতে হবে। কাস্টমারের হেল্পটা হচ্ছে এইটা যে এহেড অফ টাইম আপনি প্রবলেমটা জানলেন, আপনি তার জন্য একটা সলিউশন তৈরি করে রাখলেন। অনেক সময় আসে যে আপনার ইন্টারপ্রিটেশনের ইন্টারপ্রিটেশনের কারণে আমরা হয়তো ডিসিশন নিতে পারি না। সেই ক্ষেত্রে ইউ ক্যান রেডিলি টক টু দি ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনার যারা এই ব্যাপারে আম, আম, অনেক প্রবলেম সলভ করেছে আগে, তাদের সাথে আলাপ করতে পারেন, বাংলাদেশ ব্যাংকের পলিসি ডিপার্টমেন্টের সাথে আলাপ করতে পারেন। দিজ আর দি ওয়ার্ক অ্যারাউন্ড যেখানে অ্যাকচুয়ালি কাস্টমারকে আমরা ফ্যাসিলিটেট করতে পারি। জি, ধন্যবাদ। ইউ আর এট দি ভেরি লাস্ট পয়েন্ট অফ দ্য প্রোগ্রাম। আমি আপনাকে শেষ যে প্রশ্নটা করতে চাই, হ্যাভ ইউ এনি অ্যাডভাইস টু দ্য ইয়াং ব্যাংকার্স অন ডিজিটাল ট্রেড অর ট্রেড ডিজিটাইজেশন অর পেপারলেস ট্রেড? জাস্ট ফিউ সেন্টেন্সেস। ইয়াং জেনারেশনের প্রতি আমার অ্যাডভাইস হলো স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন কিরকম দেখা, সেটা হচ্ছে যে আমি মনে করি 2030-এর মধ্যে আমরা এলসি ইস্যু হয়ে যাবে ফান্ড ট্রান্সফারের মতো। ডিজিটাল এলসিস উইল বি লাইক ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফার বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কনভিনিয়েন্সটা, ওই কনভিনিয়েন্সটা তৈরি হবে। সো অপরচুনিটিস ফর দ্য ইয়ং ব্যাংকার্স উইল বি লেসার অ্যান্ড লেসার। অপরচুনিটিস লেসার বলতে আমি বুঝাচ্ছি যে ইন ডেপথ নলেজ, লাইক আমরা এখন আহ, উম, আহ, আমরা যখন 20 বছর 25 বছর আগে ব্যাংকিং শুরু করি, তখন লোকাল ব্যাংকগুলোতে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লেজার ব্যাংকিং ছিল, হিউমাঙ্গাস জব। আস্তে আস্তে কিন্তু এগুলো এখন আমরা কিন্তু কোনো ট্রানজাকশন ডেবিট ক্রেডিট কিচ্ছু করি না, কিন্তু আমরা আমরা শুধুমাত্র দেখি যে কিছু ডেবিট ক্রেডিট হয়ে গেছে। তো ডিজিটাল ট্রেড যখন আসবে তখন কিন্তু ট্রানজাকশন না, রুলস গুলো এরকম হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। কমপ্লায়েন্স হবে, মেশিন উইল অ্যারেঞ্জ দ্য কমপ্লায়েন্স, বাট ইউল নট সি দি কমপ্লায়েন্স আর হ্যাপেনিং। সো আমার ইয়াং ট্রেড প্র্যাকটিশনারদের কাছে আমার অ্যাডভাইস হলো একটু স্টাডি করতে হবে, রুলস এন্ড রেগুলেশন গুলো স্টাডি করতে হবে। ইভেন দো ইউ আর নট সিইং, ইউ নিড টু নো ফ্রম দ্য বেসিক্স। এই বেসিক গুলো ঠিক না হলে আমাদের ডিসিশন মেকিং এ ভুল হবে, এবং আমাদের ডিসিশন মেকিং এ ভুল হলে আপনি পার্সোনালি বড় প্রবলেমে পড়তে পারেন। বাকিদের কথা বাদই দিলাম। সো ট্রেড যদি ডিজিটাল হয়ে যায়, আমি শুধু শুধু ধরে নিলে হবে না যে আমি একটা এলসি এখানে অ্যামাউন্টটা লক করলাম, তাহলেই তো এলসি হয়ে গেল, আর কিছু দেখার দরকার নাই। নো, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম বেসিক। ইউ হ্যাভ টু রিড দ্য রুলস, গাইডলাইন্স, ইউসিপি, আইএসবিপি, তারপরে কেস স্টাডিজ, সবকিছু করতে হবে। তাইলেই ইউ ক্যান বি এ গুড ট্রেড প্র্যাকটিশনার। ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে। আপনি অনেক মূল্যবান সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি। ব্যাংকাররা উপকৃত হবে, নন ব্যাংকার যারা আছে, যারা ডিজিটাল ট্রেড ও ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রেড স্টেক হোল্ডার, সবাই উপকৃত হবে। এবং এই এই আলোকে আমরা নিজেদেরকে তৈরি করব ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ ব্যাংকিং তথা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিসটাকে বুকে নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কাজে লাগাবো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাজ্জাদ ভাই আপনাকে স্পেশাল থ্যাঙ্কস যে আপনি খুবই গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন আমাদের সাথে। এবং রাত্রে ঠিক 11টা থেকে 12টা 3 মিনিট পর্যন্ত 1 ঘন্টা আপনি আমাদের সাথে আছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন আপনাকে এইভাবে ভাইব্রেন্ট রাখে, এভাবে আরো নলেজ শেয়ার করতে পারেন ভবিষ্যতে আমাদের জন্য, আপনি যেন আরো সুস্থ থাকেন। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য, এবং আমার এই স্থূল জ্ঞানে আপনাদেরকে কিছু নলেজ শেয়ার করতে পেরেছি। আমি জানি না কতটুকু বেনিফিটেড হবেন, বাট আমি বিশ্বাস করি সবাই নিজেদেরকে বিশ্বাস করবেন, নিজের আত্মবিশ্বাস রাখবেন, এবং আউট অফ দ্য বক্স চিন্তা করবেন। ইনশাল্লাহ সবাই ভালো করতে পারবেন, ইনশাল্লাহ। ভালো থাকবেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।